আসসালামু আলাইকুম এভরিওয়ান, ক্যাপ্টেন অনিকল্পের 6 নম্বর পার্ট শুনতে থাকো। ভয়ের আর অন্তরাত্মা কাঁপছে, ছোট্ট শরীরটা নড়ছে, গলা শুকিয়ে কাঠ হয়ে আসছে। আমি রাহার দিকে আস্তে ধীর পায়ে এগিয়ে যেতে লাগলাম। রাহা মনে মনে চিন্তা করছে কি ভয়ঙ্কর ব্যাপার স্যাপার, রনি ভাই আমার দিকে কেন এগিয়ে আসছে। রাহার কথা গলায় জড়িয়ে আসছে, বলছে আমি জানি। রাহা ভয় পাচ্ছে, কাচুমাচু দিয়ে ওর অবস্থা একেবারে এয়ারশার্ট বাঁধা অবস্থা। শার্টের লাস্ট বোতামটা আমি এবার খুলে আরেক পা সামনে আগতেই বলতে লাগলো, রাহা রনি ভাইয়া আপনি আমার দিকে এভাবে শার্ট খুলতে খুলতে আসছেন কেন? আমি বললাম গাধা নাকি তুই? বললাম না, দেখাচ্ছি। রাহা বলতে লাগলো, আপনি কি পাগল হয়েছেন নাকি রনি ভাইয়া? আমার সামনে শার্ট খুলছেন কেন? এ কেমন কাজ আপনার? ছি ছি। ভয়ে রাহার হাত পা ঠান্ডা হয়ে গেল। রনি ভাইয়ের এই কর্মকাণ্ড দেখে এমন অদ্ভুত আচরণ করছে কেন? মাথা কাজ করছে না রাহার। কি বলবে কি করবে সব যেন গুলে খেয়ে ফেলেছে পেটুক রাহা। আমি বললাম কি যেন বলছিলি কোন গানটা গাইছিলি? কি লাভ হবে না বলতো আবার? আর রাহা বলতে লাগলো, আপনি এত বেহায়া রনি ভাইয়া, ছি, লজ্জাশরম বোধ হয় গোসলের সাথে ধুয়ে ফেলেছেন। আমি বললাম তাতে তোর কি? তাকা এদিকে, আমার দিকে তাকা, এবার ভালো করে দেখ বলতো আমি কোন দিক থেকে কাইল্লা। রাহা ভয় ভেতরটা কাঁপছে, রাহার কথা ঠিক করে আসে না গলা দিয়ে। আমতা আমতা করতে করতে জানায়, আমি কি আপনায় বলেছি কাইল্লা? আমি বললাম, ও ও তো কাকে বলেছিস তুই স্টুপিড একটা? রাহা বলতে লাগলো, আমি তো গান গাইছিলাম। আমি বললাম, ওই গানটা কেন গাইতে হলো তোর? সাবান সোডা আমি ছাড়া কে মাখছিল দুপুরে? আর রাহা আশ্চর্য তো রনি ভাইয়া, আমি এমনি এমনি গান গাইতেছিলাম। আমি বললাম কেন? রাহা বলতে লাগলো, আমার ইচ্ছে হয়েছিল। আমি বললাম, ওটা আমাকে দেখেই হয়েছিল নাকি? রাহা বললো না। আমি বললাম হ্যাঁ। রাহা বললো একদমই না। আমি রাহার সামনে আরও এক কদম এগিয়ে গিয়ে ওর কানের কাছে বললাম হ্যাঁ। রাহা কিছু বললো না। আর গানটা আমাকে দেখে গেয়েছিস তো? রাহা ভয়ে পিছিয়ে যায় নির্বোধ নিস্তেজদের মতো, আর আমার দিকে তাকিয়ে একবার মাথা নেড়ে বলে হ্যাঁ, আবার বলে না, আবার বলে হ্যাঁ। আমি রাহার থুতনি ধরে উপরের দিকে উঠিয়ে বললাম, এদিকে তাকা, আমার দিকে দেখ, আমার দিকে চেয়ে দেখ, আমি কোন দিক থেকে কাইলা লাগতেছি আমাকে বল। রাহা মনে মনে বলতেছে, কি আশ্চর্য, রনি ভাইয়ের মাথা মাথা কি আজ খারাপ হয়ে গিয়েছে নাকি? রাহার চোখ মুখ খিচে এসেছে, সে ভয়ে কাচুমচু অবস্থা দেখে আমার খুব হাসি পাচ্ছে, আনন্দও পাচ্ছে। থুতনি থেকে হাত না সরানোতে এবার রাহা আমার দিকে তাকালো। আমার দিকে তাকাতেই দেখতে পেল আমার শরীরের জিম করা বডি, আর জিম করা বডি দিকে এক নজরে কিছুক্ষণ ড্যাব ড্যাব করে লজ্জাশরম ভুলে তাকিয়ে রইল রাহা। রাহা কোনো কথা বলছে না, চুপচাপ আমার দিকে এক নজরে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। আমি দেখে একটু কপাল কুঁচকালাম আর মনে মনে বলতে লাগলাম, স্টুপিড একটা, দিন দুনিয়া ভুলে বোকার মতো এক নজরে তাকিয়ে রইল রাহা আমার দিকে। তার এমন চোখের পলক না পড়া দৃষ্টি দেখে কপাল কুঁচকে এলো আমার। ভ্রু কুঁচকে একবার নিজের উদাম বুকের দিকে তাকিয়ে আবারও চোখ দিলাম রাহার উপর। মেয়েটা নিঃশ্বাস আটকে বরফের মতো জমে দাঁড়িয়ে আছে। ভেতরের মাত্রাতিরিক্ত তীব্র ঝড়ের প্রভাবটা সামলে উঠতে পারলো না ওইটুকুনি রাহা। তার জ্বর সামলাতে না পেরে ওইখানেই জ্ঞান হারালো সে। নিস্তেজ শরীরটা নিয়ে ঢলে পড়লো নিচের দিকে। ফ্লোরে পড়ার আগেই আমি হাত বাড়িয়ে চেপে ধরলাম রাহার ছোট শরীরটা। মুহূর্তে অচেতন রাহা সমস্ত ভারটা ছেড়ে দিল আমার উপর। আচমকার ঘটনায় আমিও খানিকটা আশ্চর্য হলাম। আমি বলতে লাগলাম, স্টুপিড মাথা মোটা একটা লম্বা শ্বাস ছাড়লাম। আমি নিজের বুকের সাথে রাহাকে লেপটে ধরলাম। ওর শরীর থেকে মিষ্টি একটা বাচ্চা ঘ্রাণ আসছে। গাধাটা এখনও বেবি পাউডার ইউজ করে। উদম বুকে রাহার গরম নিঃশ্বাস আছড়ে পড়ছে। আমার বুকে জলশ্বাস বইতে শুরু করলো বুঝি। তাতে যাচ্ছে পেয়ে নিজের অশান্তি দমন করতে চাইলাম। রাহার কানের কাছে মুখ নিয়ে বলতে লাগলাম ফিসফিস করে, তুই আমার সেই অশান্তি যার নাম রাহা, যে অশান্তি সইবার ক্ষমতা আমার নেই। আমার শরীর মেজাজ গরম হতে লাগলো। আমি ঢোক গিলতে লাগলাম। ঢোক গিলতে গিলতে আমি বলতে লাগলাম, তুই আমার সেই অশান্তি, তোকে দেখলে আমার বড্ড বিরক্ত লাগে রে রাহা। সেই সময়টা আমি খুব অশান্তি আর অস্থিরতায় ভুগি, খুব বেশি আমার এরকম অস্বস্তি লাগে। আমার বিরক্তি আর অশান্তির কারণ হচ্ছে তুই। আই হেট ইউ রাহা, আই হেট ইউ। অচেতন রাহা আমার কোনো কথাই শুনতে পেল না। অবশ হাত পা নিয়ে মিশে রইল আমার বুকের উপর। মেয়েটাকে ওইভাবে তার বুকে মিশিয়ে রেখে আস্তে ধীরে নিজের শার্টের বোতামগুলি আবার লাগিয়ে নিলাম। এরপর রাহার ছোট্ট তুলতুলে শরীরটাকে পাঁচকুল করে তুলে নিয়ে ছুটলাম রাহার রুমের দিকে। রাত হয়েছে অনেক, তাই নিচে কেউ থাকবে না এটাই স্বাভাবিক। আমি ধীর পায়ে রাহার রুমের দিকে গিয়ে হতাশ হলাম। রুমে ঢুকতেই আমি এতটা হতাশ হয়েছি বলার মতো না। লম্বা করে একটা নিঃশ্বাস ফেললাম। রুমটা পুরো রাহার এলোমেলো হয়ে আছে, এতটা এলোমেলো যে বলার মতো না। রাহা সবসময়কার মতো অগোছালো, উল্টো দিকে সবসময় সব কিছু গুছিয়ে রাখি আমি। পরিষ্কার পরিচ্ছন্নতা আমার খুব পছন্দ। সব দিক দিয়ে রাহার আমার সব দিক থেকেই উল্টো। বিছানায় কিছু জামাকাপড় আছে, রাহার টেডি বই ছড়িয়ে আছে। আমি একটু বিরক্ত হলাম। চোখ মুখ কুচকে রাহার অচেতন শরীরটাকে বিছানায় রাখলাম নরমভাবে। এরপর শটান হয়ে দাঁড়িয়ে ট্রাউজারের দুই পকেটে হাত রেখে ঘাড় বাঁকিয়ে তাকালাম রাহার দিকে। নিষ্পাপ এক বাচ্চার মতো
আদুরে লাগছে রাহার মুখটা। আমি ওর মুখের দিকে গভীরভাবে তাকিয়ে বিড়বিড় করে বলতে লাগলাম, তুই আমার বড্ড আদুরে রাহা, তবুও আমার অশান্তি আর অস্থিরতার কারণ তুই। রাহার পায়ের কাছ থেকে কম্বলটা হাতে নিয়ে ঢেকে দিলাম রাহাকে, আর মনে মনে ভাবলাম কোন লেভেলের গাধা হলে বডি দিকে অজ্ঞান হয়ে যেতে পারে। অতঃপর বাঁকা চোখে তাকালাম রাহার দিকে। মাথা মোটা স্টুপিড কোথাকার, আমার বডি দেখেই সেন্সলেস হয়ে গেছে। দাঁত চিবিয়ে একটু কটমট করে অতঃপর বিরক্ত নিয়ে ওখান থেকে বেরিয়ে এলাম, নয়তো দেখা যাবে বিরক্তির মাত্রা বেড়ে গেলে আমি অজ্ঞান অবস্থায় ওকে আবার ঠাটিয়ে দুইটা চর বসিয়ে দিব। সকাল হয়ে গেছে, সকালের মিষ্টি রোদ অম্বরে সোনালি আভার ছড়িয়ে পড়েছে, পাখিদের কিচিরমিচির শব্দ বাড়ছে, সেই সাথে খান বাড়ির ব্যস্ততাও। তিনি, গিন্নি আর বাড়ির কাজের লোক মিলে বাড়ির সকলের জন্য সকালের নাস্তা বানাচ্ছে। শনিবারের দিন বিদায় আজও রাহা অনেক বেলা করেই ঘুম থেকে উঠেছে। সকাল সকাল ঘুম থেকে উঠে পাখিদের মতো তার চা খেতে মন চায় না, সে খায় গরম গরম এক গ্লাস হরলিক্স। কমপ্লেন রাহার খুব পছন্দের, সেখানে সামি রাফি 13 বছরের 9 বছরের হয়েও ওদের এসব ভালো লাগে না। সেখানে রাহা প্রতিদিন হরলিক্স খায়, মাঝে মধ্যে পাউডার দুধ বাচ্চাদের মতো চেটে চেটে খাওয়া অভ্যাস আছে রাহার। ঘুম থেকে উঠে ফোলা ফোলা চোখ আর এলোমেলো চুল নিয়ে রাহা হাতে এক মগ হরলিক্স নিয়ে বারান্দায় এলো। এই বারান্দাটা দিয়ে সকালের বাগানের স্নিগ্ধ কোমল দৃশ্য উপভোগ করা যায়। মগে এক চুমুক দিয়ে সে বাগানে তাকাতেই থমকে গেল, চোখ দুটি মার্বেলের মতো বড় হয়ে গেল রাহার। ওইদিকে আমি একটা কালো গেঞ্জি পরে ব্যায়াম করতেছিলাম। আমার ফুলে ওঠা চেস্ট আর পেশিবহুল বাহু দেখে স্তব্ধ হয়ে গেছে রাহা, বোকার মতো ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে সেই দিকে। ফর্সা হাতের নীল রগগুলি ফুলে ভেবে উঠেছে, মারাত্মক লাগছে আমাকে। এক ঘোরে তাকিয়ে আছে আমার দিকে। মনে পড়ল কাল রাতের সেই ভয়ঙ্কর পরিস্থিতির কথা। এত কাছ থেকে রনি ভাইয়ের উদম বুক দেখে ভেতরে সেই অনুভূতি স্মরণ করলো তার। কিছুক্ষণ নিজের সেই বেকুল মিষ্টি অনুভূতির মাঝে ডুবে থেকে হঠাৎ মাথা ঝাড়া দিল রাহা। টের পেল তার গাল আর কান গরম হয়ে গিয়েছে, যেন ধোয়া বেরোচ্ছে। আশ্চর্য, নিজের গালে নিজেই মৃদু চাপড় মেরে রাহা একাই বিড়বিড় করে বলছে, সি রাহা, রনি ভাইয়ের দিকে এত দুষ্টু নজর দেওয়া শুরু করলি কিভাবে তুই? রাহা বারবার চোখের পাপড়ি ঝাপটিয়ে নিজেকে বলছে এই কথা। নিজেকে সামলানোর চেষ্টা করছে রাহা, তবু তার বেহায়া চোখ জোড়া ঘুরে ফিরে বাগানের দিকেই বারবার যাচ্ছে। আমি তখন দুই হাত মাটিতে ঘাসের উপর ফেলে একের পর এক পুশ আপ দিচ্ছি। রাহার গলা শুকিয়ে আসছে। এই লোক এত সুন্দর বডি বানালো কি করে, তাই তার চিন্তা হচ্ছে। ভেতরটা তার কেমন যেন ছটপট করছে। কোনো রকম ঢোক গিলে নিজের সাথে এক প্রকার যুদ্ধ করে পিছন ফিরে যায় রাহা। চোখ মুখ খিচে নিজেকে শাসিয়ে বলে, নজর দিতে হলে অন্যের দিকে নজর দে, এদেশে কি ছেলের অভাব পড়েছে নাকি রাহা? দরকার পড়লে ফোনে কোরিয়ান ছেলেদের দিকে নজর দে, তবু এই খাড়াস রনি ভাইয়ের দিকে নজর দিস না। যদি নজর দেস তাহলে দেখবি অনেক খারাপ হবে তোর সাথে। রাহা ঢোক গিলল, নিজেকে কোনো রকম বুঝিয়ে বেহায়া রাহা আবারও ঘাড় ফিরিয়ে এক পলক দেখে নিল রনি ভাইয়াকে। এরপর মাথা থেকে দুষ্ট ভাবনা ঝেড়ে ফেলে দৌড় দিল একটা। রাহা বারান্দা ছাড়তেই আমি বারান্দার দিকে তাকালাম আর বলে উঠলাম, স্টুপিড একটা। সকালে নাস্তার টেবিলে ফ্রেশ হয়ে এসে দেখলাম বাকি সবাই আছে, শুধু রাহা বাদে। সবটা দেখে আমি চুপচাপ বসলাম। কপাল কুঁচকে খানিক তিক্ত সুরে জানতে চাইলাম, সবাই কি এসেছে? পাশ থেকে জিদান ভাইয়া বলল, সবাই উপস্থিত আছে ভাইয়া। আমি বললাম, তাহলে রাহা কোথায়? কামিলে হাসি মুখে জবাব দিল, ও তো নিজের খাবার নিয়ে রুমে চলে গিয়েছে রনি ভাইয়া। মুহূর্তে মুখটা কেমন যেন লাল হয়ে গেছে রাগে। বচ্চাটা নিজের রুমে খাওয়া কবে থেকে শিখলো আবার? আমি কোনো রকম নাস্তাটুকু শেষ করে উঠলাম। রাহা বিছানায় শুয়ে শুয়ে কার্টুন দেখছিল ল্যাপটপে। 2 বছর আগে অনেক কান্নাকাটি করে আমার হাতে পায়ে ধরে আনিয়েছিল এটা। ল্যাপটপে পড়াশোনার বদলে কার্টুন আর মুভি দেখেই বেশ মজা পায় রাহা। আমি রাহার রুমে নক করলাম। রাহা উচ্চস্বরে বলে উঠল, কে? আমি বললাম, আমি। আমার কণ্ঠ শুনেই রাহা থতমত খেয়ে গেল। আচমকা নিজের ঘরে রনি ভাইয়াকে দেখে রাহা ল্যাপটপ ফেলে দিয়ে দ্রুত উঠে দাঁড়ালো। পাগলের মতো এদিক ওদিক খুঁজে টেবিল থেকে স্ক্রাবটা গলায় তুলে নিল। 2 হাত দিয়ে চুল ঠিক করে ঢোক গিলতে গিলতে প্রশ্ন করলো, রাহা আপনি? আমি উত্তর দিলাম না। পকেটে হাত গুজে থম মেরে দাঁড়িয়ে এতক্ষণ রাহার কর্মকাণ্ড দেখছিলাম। এবার সুচালো নজর বুলালো ঘরের উপর। কাল রাতে যেরকম দেখে গিয়েছিলাম ঠিক তেমনই আছে, উল্টো সকালে বোধহয় আরও এলোমেলো করেছে অলস অগোছালো মেয়েটা। আমার এভাবে তাকিয়ে থাকা দেখে রাহা একটু ভয় পেল, ঘাবড়ে গিয়ে বলল, নিজের ঐতিহাসিক বোকা বোকা মন বলো না হাসি দিয়ে। হাসার চেষ্টা করতে লাগলো রাহা বলতে লাগলো, আসলে আম্মু এখনও রুমে আসেনি তো তাই ভাইয়া। আমি বললাম, রুমটাকে এমনই বস্তির মতো করে রাখিস কেন? তুই কি যাযাবর নাকি? মুহূর্তে হাসি গায়েব হয়ে গেল রাহার। মাথা নিচু করে নিল সে। আমতা আমতা করে মন খারাপ সুরে বলল, আম্মু এসে গুছিয়ে দিবে। আমার মেজাজ যেন আরও গরম হয়ে গেল। মেজো মা কেন করতে হবে তার? তুই কি প্রতিবন্ধী নাকি? তুই কি কিছু করতে পারিস না নাকি? তোর হাত পা নেই? নিজের কাজগুলি নিজে করতে পারিস না? প্রতিবন্ধী শব্দটা রাহাকে যেন আঘাত করলো। সামান্য এইটুকুর জন্য ওই পাষাণ লোকটা তাকে প্রতিবন্ধী বলবে? অভিমানী রাহার চোখ দুটি ছলছল করে উঠল। গাল ফুলিয়ে দিয়ে সে চোখ তুলে তাকালো রনি ভাইয়ার দিকে। ক্লেশ কণ্ঠে আদোহাদোভাবে বলল, আপনি এভাবে বলতে পারলেন আমায় রনি ভাইয়া? রাহার অমন মুখ আর কণ্ঠ শুনে আমার দাঁত কেটে নিজের
হাত মুষ্টিবদ্ধ করে নিলাম, অতপর চিবিয়ে জানতে চাইলাম কিভাবে বলবো তোকে হ্যাঁ আবার। রাহা এবার বলতে লাগলো, ওই যে প্রতিবন্ধী, নিহাত আমি গোছগাছ করতে জানি না, আমার কাজগুলি আম্মু করে দেয়, তাই বলে আপনি আমায় প্রতিবন্ধী বলে ডাকবেন ভাইয়া? আমার কাজ তো আম্মুই করে দেয়, আপনাকে তো আর বলি না আমার কাজগুলি করে দিতে। কথার জোরে শেষের বাক্যটা রাহার মুখ দিয়ে যে আচমকা ফসকে গিয়েছে তা তার মুখ দেখেই বেশ বোঝা যাচ্ছিল। বেচারি বোধহয় নিজেকে সামলাতে না পেরে বলে ফেলেছে, কিন্তু এখন আফসোস করছে। রাহা আবারও মাথা নিচু করে নিল। আমি শক্ত কণ্ঠে বললাম, সেই সাহস হয়েছে না রে তোর? আমি তোর কাজ করে দিব কিনা হ্যাঁ তুই বললেই। আমার কথা শুনে মনে মনে বলতে লাগলো রাহা, সেটা তো আমি জানি, আমার কাজ যে জীবনেও কোনোদিন করে দেবে না তুমি, সেটা আমার জানা আছে। আকাশ পাতাল এক হয়ে গেলেও না, দুনিয়া কেয়ামত হলেও না। আমি কটমট করে ওর দিকে রাগ দৃষ্টিতে তাকালাম। সব জেনে বসে আসিস তুই না, স্টুপিড একটা? সকালে নাস্তার টেবিলে গেলি না কেন? আমি বলতে লাগলাম, সবাইকে রেখে নিজের রুমে খাবার এনে খাওয়া, এটা কোন ধরনের অসভ্যতা তোর হ্যাঁ? রাহা এবার মনে মনে বলতে লাগলো, আপনার জন্যই তো, আপনার থেকে দূরে থাকার জন্যই তো ঘরে নিয়ে চলে এসেছি, আপনার সামনে যেতে চাই না বলেই তো। আপনার সামনে গেলে আমার কেমন জানি লাগে রনি ভাইয়া। আমি ধমক দিয়ে রাহাকে বললাম, কিরে কি জিজ্ঞেস করলাম তোকে, কথা বলছিস না কেন? আমার ধমক শুনে নড়েচড়ে উঠলো রাহা। মনের কথাগুলি সাহস করে আর বলতে পারলো না। ওই আসলে আমার ইচ্ছে হয়েছিল। আমি বললাম, তোর আজে বাজে ইচ্ছে লাগাম টান, নয়তো তোর লাগাম আমি এমনভাবে টানবো যে আর উঠেও দাঁড়াতে পারবি না। রাহা নীরবে মাথা নিচু করে ফুসফুস করতে লাগলো। আমি বলতে লাগলাম, ফার্দার জন্য এরকম কাজ করে তোকে না করতে দেখি, তাহলে তোর খবর আছে, গট ইট। রাহা এবার মনে মনে বলতে লাগলো, আমার লাগাম টানবে, সাহস কত বড়! যেন আমার লাগাম শয়তানটার হাতে তুলে দেওয়া হয়েছে। আচমকা রাহা মাথা তুলে তাকিয়ে দেখে রনি ভাইয়া থেমে গিয়েছে। তাকে থামতে দেখে ঘাবড়ে গেল রাহা, ভয়ে ঢোক গিলল সে। আমি খানিকটা ঘাড় ঘুরিয়ে আঙুল উঁচিয়ে রাহার দিকে তাকিয়ে বললাম, কিছুটা শাসানো ভঙ্গিতে বললাম, আর কখনো তোর এরকম ফুলকো ফেস নিয়ে আমার সামনে আসবি না, আই রিপিট অ্যাগেন, আসবি না। সেই কখন থেকে রাহা কেঁদে কেঁদে অস্থির। বাড়িতে বাবা চাচা নেই, দুজনেই বেরিয়েছে। পারিবারিক ব্যবসা আছে তাদের, 3-4টা ইট ভাটা আছে, রড সিমেন্টের বড় ব্যবসা আছে, তাছাড়া ধানের মিল সহ বাজারে কয়েকটা সবজির বিশাল বড় আড়তও আছে। আবার এলাকার একটা কারখানা খোলারও চেষ্টা করছে দুই ভাই। ব্যবসা বাণিজ্যের সব কাজ বাবা ও চাচাই দেখে। সব কাজ দেখে আরমান খান এবং সাদমান খানই দেখাশোনা করেন, সাথে থাকে জিদান খান। আর রায়হান খান যেহেতু এলাকার চেয়ারম্যান, তাই উনাকে দুই দিকটাই সামলাতে হয়। বাকি দুজন বাড়িতে নেই, তিনি এখনও বের হননি। তাই রাহা বড় বাবাকে পেয়ে কেঁদে কুটে বিচার দিচ্ছে ছেলের নামে।